নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। নতুন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাহাড়ি প্রান্তিক রাজ্য ত্রিপুরা দ্বিতীয়বারের মতো উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের ৭২তম প্লেনারি বৈঠকের আয়োজন করা হয় রাজ্যে। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে শুরু হয় উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রজ্ঞা ভবনে এদিন এক এক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রতিনিধিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে প্রজ্ঞা ভবনে প্রদীপ প্রজ্বলন করে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠকের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে শুরু হয় বৈঠক। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিগত দিনের উন্নয়নমূলক কাজ সহ আগামী দিনের কাজের বিষয়ে আলোচনা হয়। বিগত এক বছরে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ ও ডোনার মন্ত্রকের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে সে সকল কাজ নিয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এদিন এক ব্যাংকিং সামিট হয়। এই সামিটে দেশের সকল ব্যাংকের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠকে শনিবার যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তগুলিকে নিয়ে আগামী এক বছর কাজ করবে সরকার। বর্তমানে এই এনইসি এর টাকায় রাজ্যের প্রমো উৎসব, মেলা, খেলা ইত্যাদি হচ্ছে। শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে জে.ভি. স্টালিনের স্মরণ সভায় বিস্তারিত আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিভিন্ন সমস্যা সমাধান করে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য নর্থ ইস্ট কাউন্সিল দীর্ঘ বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই এনইসির টাকায় রাজ্যে প্রমো উৎসব, মেলা, খেলা ইত্যাদি হচ্ছে। শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে জে.ভি. স্থলানের স্মরণ সভায় বিস্তারিত আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জে.ভি. স্থলানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর এনইসির বৈঠকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন নরবরে সংগঠন ওয়েল্ডিং করে মেরামত করার জন্য, কিন্তু এগুলো কিছুই কাজে আসবে না। মানুষ প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি। এনইসি আমরা কি দেখেছি? হ্যাঁ, এনইসি একটা অনেক আগে হয়েছিল, একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ওই ভান্ডারিমা, খান্তলাম, মালদাপাড়া, রোয়াজাপাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না। এই সাধারণ যে বাজেটে এই সমস্ত ধরার জন্য টাকা থাকে না, এই জন্যই এনইসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে করার জন্য। কিন্তু এখন এই এনইসি টাকায় কি হচ্ছে? এনইসির টাকায় ওই প্রমো উৎসব, মেলা, খেলা হলে ভালো, কিন্তু আসল খেলা নয়। এনইসির টাকায় ত্রিপুরা যে ড্রাগ কি জানি বলে এটাকে, ওই যে নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনইসির টাকা কি রিভিউ করবেন? আসল কথাটা হলো, এখানে একটা এসছেন, ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নড়বড় হয়ে আছে, এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং করে মেরামত করা যায় কিনা। কোনো ওয়েল্ডিং এ মাল কোলাবে না, ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরো বলেন, একজন ব্যক্তি যে পদে অধিষ্ঠ হোক না কেন, মনের ভেতর যদি ভালো চিন্তা থাকে, একই সাথে খারাপ ভাবনা থাকে, এর প্রকাশ ঘটবে। তিনি বলেন, দেশের তেরঙ্গা ঝান্ডা যখন গৃহীত হয় তখন এই আরএসএস তীব্র বিরোধিতা করেছিল। সে সময় তারা বলেছিল এই পতাকা মানেন না। একই সাথে সংবিধানের বিরোধিতা করে বলেছিল ভারতবর্ষের সংবিধান হবে মনুসংস্কৃতির উপর ভিত্তি করে। সে সময় সংবিধান তারা পরিবর্তন করার ডাক দিয়েছিলেন। এই আরএসএস এর নেতা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের বাজার ধরার জন্য আম্বেদকরের ছবির সামনে ফুল দিলেও এগুলো সবকিছুই তাঁদের কৃত্রিম।
কিন্তু তাদের মনের ভেতরে রয়েছে এই সংবিধান ভাঙার পরিকল্পনা এবং সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে আস্থা করে ছুঁড়ে দেওয়ার। এটাই সংসদের ভেতরে করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমন কুরুচিকর মন্তব্য প্রমাণ করে তারা কত অপরাধী। আরো বলেন, পার্লামেন্ট অধিবেশন 22শে ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু 20শে ডিসেম্বর তারা মুলতবি করে দেয়, কারণ এক দেশ এক ভোট নিয়ে বিল পাশ হয়ে গেছে। তারপর এটা তারা জেপিসিতে পাঠিয়ে দেয়। সুতরাং প্রমাণ করে আরএসএস এর সুষ্ঠু, যুক্তিমূলক ও গঠনমূলক আলোচনায় ভয় পায়। এটাই বিজেপি এবং আরএসএস এর আসল চেহারা, এবং এর প্রোডাক্ট হলেন অমিত শাহ। এভাবে সমালোচনা করেন বিরোধী দলনেতা। আরএসএস তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়, গৃহীত হয়, তেরঙ্গা ঝান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয়, এই আরএসএস তার তীব্র বিরোধিতা করেছিল। তারা বলছিল, এই পতাকা আমরা মানি না, এই সংবিধান মানি না। ভারতবর্ষের সংবিধান হবে মনুষ্য সংস্কৃতিকে অনুসরণ করে। এই সংবিধান এটা আমরা বদলাবো। সেই আরএসএস এর নেতা হল দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিক যে ভোটের বাজারে ভোট ধরার জন্য ওই লোক দেখানো ডক্টর আম্বেদকরের মূর্তির প্রতি এই মালা দেওয়া, আম্বেদকর স্তুতি কিছু করা, এগুলি সব কৃত্রিম। কিন্তু তাদের মনের ভেতরে যেটা হলো, এই সংবিধানকে তারা ভাঙবে, আর সংবিধান প্রণেতা এই ডক্টর বি.আর. আম্বেদকর আস্থা করে ছুড়ে দেবে। এটাই সেদিন সংসদের ভেতরে, আর কোথাও না, সংসদের ভেতরে এত ব্যঙ্গ করে যে আম্বেদকর 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 আম্বেদকর, এটা ফ্যাশন হয়ে গেছে। এবং এতবার যদি আম্বেদকরের নাম নিত কেউ, তাকে 7 জন্মের স্বর্গ লাভ হয়ে যেত। কি প্রমাণ করে? এবং এরা যে কত অপরাধী, এদের যে এই কি বলে অপরাধ করার যে অপরাধের ধ্বংসন, পার্লামেন্টে এক দেশ এক ভোটের বিল পেশ করেছে, যদিও এটাকে পাঠিয়ে দিয়েছে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে, কিন্তু পার্লামেন্ট তো 25 তারিখ অব্দি চলার কথা। পার্লামেন্ট কালকে মুলতবি করে দিল। অর্থাৎ এরা সুস্থ আলোচনা, গঠনমূলক আলোচনা, যুক্তিমূলক আলোচনা আরএসএস ভয় পায়। শান্তন টিভি। আগামী 22শে ডিসেম্বর আমবাসায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে চলছে ব্যাপক তৎপরতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে গিয়ে আগে রিয়াং শরণার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আগামী 22শে ডিসেম্বর আমবাসায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে চলছে ব্যাপক তৎপরতা। আমবাসা মহকুমার অন্তর্গত ব্রুহাপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এখানে রিয়াং শরণার্থীদের বসতি স্থাপন করা হয়েছে। আগামী 22শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেখানকার ইংরেজি মাধ্যম এসবি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন হবে। সে সাথে সেখানকার মার্কেট শ্যাটো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনগুলিরও উদ্বোধন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের যেমন উদ্বোধন হবে, সে সাথে রাজ্যের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হবে। পাশাপাশি ব্রু সেটেলমেন্ট এলাকায় বসবাসকারীদের সাথে মত বিনিময়ও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাদুক্লো পাড়া এলাকায় তার সফরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আমবাসা মহকুমার। প্রশাসনিক স্তরেও দিনরাত একাকার করে চলছে কাজ। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আমবাসাবাসী। এদিকে রিয়াং শরণার্থী শিবিরে এক বাসিন্দা বলেন, সরকারিভাবে সহযোগিতা মিললেও
তারা নানা সমস্যায় জর্জরিত। এলাকায় বসবাসের জন্য যে জমি তাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে তা অনেকটাই কম। সঠিকভাবে বসবাস করার ঘর এবং শৌচালয় নির্মাণ করতে পারছে না। এলাকাটি টিলা জমি হওয়ায় মাটি ভেঙে পড়েছে। দেওয়া যে এগ্রিমেন্টের মতো দেওয়া সে বাদে ওর কিছু কাম করা যায় না। আমরা এখানে জায়গা তো নাই, কিছু নাই। প্লট লেভেলও দেখো, প্লট লেভেল নাই। গড় একটা বানাইলে এখানে কিছু পায়খানা টায়খানা গড় নাই। সরকারিভাবে আপনাদের কি দেওয়া হইতেছে এখন? দেওয়া তো হয়েছে যে বাথরুম টাথরুম বানাইবার এটাও সব দিছে, কিন্তু জায়গাতে কোলাই না, সব নষ্ট খারাপ হয়ে যায়। কত জায়গা কি করব, মাটিতে ভাঙিয়া চলে যায়, এরকমের ব্যবস্থা আছে। অবস্থা খারাপ আছে। চাউল আর লবণ এরকমের। তবে ডাবল ইঞ্জিন সরকার রিয়াং শরণার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন করতে বদ্ধপরিকর। সেদিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই স্বাস্থ্য কেন্দ্র এবং বিদ্যালয়ের নবনির্মিত ভবন। গত 17 ডিসেম্বর সংসদে অমিত শাহ বি.আর. আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে বিরোধীরা একজোট হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। শনিবার উদয়পুর মহকুমার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে জামতলা কংগ্রেস দলের অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহর পরিক্রমা করে আবার উদয়পুর স্থিত জামতলায় এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল বলেন, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে, নতুবা জাতীয় কংগ্রেস সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানান টিটন পাল। আপনারা জানেন যে শীতকালীন সংসদে সেখানে অধিবেশন চলছে। সেই অধিবেশনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের এই দেশের যিনি সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব ভীম আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ সেখানে যে মন্তব্য করেছে তা নিয়ে আজকে সারা দেশ সেখানে উত্তাল। আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখেছেন এই দেশের সংবিধান তারা সেখানে বিভিন্ন সময় সেখানে অমান্য করছে, সংবিধান পাল্টে দেওয়ার সেখানে একটা পরিকল্পনা করছে। এই যে অমিত শাহ দেশের সংবিধান রচয়িতার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ সেখানে মন্তব্য করেছে তার জন্য অমিত শাহকে দেশবাসীর কাছে সেখানে ক্ষমা চাইতে হবে এবং মন্ত্রিসভা থেকে ওনাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে সারা দেশের সাথে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা উদয়পুর শহরে তার প্রতিবাদ আমরা মিছিল এখনো বের হব। শনিবার মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ে শুরু হয় এনএসএস শিবির। 7 দিনব্যাপী এই শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই আয়োজনের উদ্যোক্তা এমপিপিসি এনএসএস এর ইউনিট। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, 1976 সালে 6টি মহাবিদ্যালয়কে সামনে রেখে 6 শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে এনএসএস শুরু হয়েছিল। বর্তমানে এর সদস্যের সংখ্যা 34,300 শতাধিক। তাদের 402টি শাখায় সারা রাজ্যে কাজ করে চলেছে। আগামী 7 দিনে যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা রাষ্ট্র গঠনে কিভাবে উদ্বুদ্ধ করতে হয় সে বিষয়ে অন্যান্য ছাত্রদের প্রভাবিত করতে পারবে। একই সাথে 7 দিন ব্যাপী প্রশিক্ষণে ছাত্রছাত্রীদের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিতে চেষ্টা করা হবে। বিশেষ করে মানুষকে সাহায্য করা ও পাশে থাকার চারিত্রিক গঠন এবং সুশৃঙ্খল করে তোলার জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানান তিনি। সুষ্ঠু সমাজ ও সুন্দর রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীরা বড় দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 জন স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়। আজকে থেকে যে 7 দিনব্যাপী অনুষ্ঠানে এনএসএস আজকে শুরু হচ্ছে, এমবিবি কলেজে অনেক স্টুডেন্ট আছে, সবাই কিন্তু অংশগ্রহণ করবেন না, করা সম্ভব না। এটা নির্দিষ্ট সীমা বা কোটা থাকে, বিভিন্ন বিদ্যালয়ে কতজন প্রশিক্ষক হতে পারে, স্বেচ্ছাসেবী হতে পারে। কিন্তু যারা এই 7 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে যারা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করবে তারা সমস্ত স্টুডেন্টদের মধ্যে তারা প্রভাবিত করতে পারবে। বিশেষ করে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাষ্ট্র গঠনে নিজেকে উদ্বুদ্ধ করা
এবং বিশেষ করে সবনে আমরা আমাদের যেটা বলবো যে সবুজ জায়গা বেশি করে তৈরি করা, বনায়ন তৈরি করা, সেক্ষেত্রে পরিবেশের উপর আমাদের হয়তো নিশ্চয়ই এখানে আলোচনা হবে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে এখানে যেখানে বলেছেন লেফটেন্যান্ট ম্যাডাম বলেছেন যে এবার যখন আমাদের বন্যা হয়েছিল তখন এনএসএস স্টুডেন্ট স্বেচ্ছাসেবীরা অনেকটা এগিয়ে এসেছিলেন। আমরাও দেখেছি বন্যার সময় যুবক যুবতীরা সবচেয়ে বেশি কাজ করেছেন এই রাজ্যে, এই শহরে। তা আমার মনে হয় যে সার্বিকভাবে এই 7 দিনব্যাপী প্রশিক্ষণে একজন স্টুডেন্টকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় বিষয় সফল হবে, যারা প্রশিক্ষণ নেবে তারা কলেজের অন্য স্টুডেন্টকে তারা প্রভাবিত করবে এই বিষয়গুলির উপর, যে বিষয়গুলি নিয়ে 7 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা আছে তার মধ্যে। ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে। সম্প্রতি সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধ মাইলেজ পেয়েছে। অভিযোগ, গত 20 ডিসেম্বর উত্তর ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের সম্পাদক রূপক পাল তাঁর ধর্মনগরের পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবস্থিত অফিসে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ, সে সময় বিএমএস এর প্রাক্তন সম্পাদক বিপ্লব দাসের নেতৃত্বে 10 থেকে 12 জন অজ্ঞাত ব্যক্তি অফিসে এসে সম্পাদকের সংগঠনের আর্থিক হিসাব তাৎক্ষণিক দেখানোর দাবি করে বলে জানান অটোরিকশা মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি বাবুল দেব। কারণ উক্ত ব্যক্তিরা সংগঠনের সদস্য নন এবং তাদের এমন দাবি করার কোনো আইনগত অধিকার নেই। যখন রূপক পাল তাদের দাবি মেনে নিতে অনীহা প্রকাশ করেন তখন দুর্বৃত্তরা বলপূর্বক অফিসের চাবি কেড়ে নেয় এবং তাঁকে অফিস থেকে বের করে দিয়ে অফিসটি তালাবন্ধ করে দেয়। এছাড়া তাঁকে হুমকি দেওয়া হয় যে তাদের অনুমতি ছাড়া তিনি যেন পুনরায় অফিসে প্রবেশ না করেন। এমনই অভিযোগ জানান ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি বিপ্লব দাস। ঘটনাটি নিয়ে ভারতীয় মজদুর সংঘ কমিটির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রত্যাশা করছেন প্রশাসন এই বিষয়ে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেবে। পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শনিবার দুপুর 12টা নাগাদ ধর্মনগর শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পরে এক প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। সকাল বেলা 11 ঘটিকায় আমাদের ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের চাবিখানা নিয়ে গেছেন বিপ্লব দাসের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারীরা, এবং সেই চাবিটা এখন পর্যন্ত আমাদেরকে হস্তান্তর করা হয় নাই। আমি হলাম উত্তর জেলার সভাপতি সনিত বাবুল দেব এবং রূপক পাল হলো সম্পাদক উত্তর জেলার। তো রূপক পালের অবর্তমানেই চাবিখানা নিয়ে গেছে কে বা কারা আমরা যতদূর জানি বিপ্লব দাসের নেতৃত্বে চাবিখানা নেওয়া হয়েছে। অথচ এটা হলো এটা রিজলভ কমিটি, সেই কমিটি অনেক আগে রিজলভ করে দেওয়া হয়েছে। আপনারা সবাই সকলেই অবগত আছেন। তার জন্য আজকে আমাদের ডেপুটেশন, অনেক শ্রমিকরা আমাদের সঙ্গে এসেছে। আমরা চাবি সময় বেঁধে দেবো আগামী 12 ঘন্টার মধ্যে, যাতে আমাদের চাবি আমাদের শ্রদ্ধেয় আমাদের ওয়েল ট্যাঙ্কের দায়িত্বে রয়েছেন আমার বীরেশ দেবনাথ এবং উত্তর জেলার কনভেনার অনুপ পাল মহোদয়, ওনাদের হাতের জন্য চাবিখানা দেওয়া হয় 12 ঘন্টার মধ্যে। না নতুবা আমরা আমাদের ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বৃহত্তর আন্দোলনে যাব এবং ধর্মনগরের চাক্কা জাম হইতে এবং গোটা ত্রিপুরা রাজ্যে অয়েল ট্যাঙ্কার, ই রিক্সা, অটো রিক্সা কোনো যানবাহন চলাচল হতে দেব না। বানরের তাণ্ডবে ব্যবসায়ী মহল দিশেহারা। শুধু ব্যবসায়ী নয়, বাড়িঘরের মানুষ বানরের উপদ্রব অব্যাহত রয়েছে। অভিযোগ, সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় আগে মানুষের নজরে বানর আসেনি। সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। বিশেষ করে সবজি দোকান, ফলের দোকান সহ বিভিন্ন দোকানে হানা দিয়ে ফল অথবা সবজি নিয়ে চলে যায়। সংখ্যা তেমন বেশি না হলেও 5 থেকে 6টি বানর যথেষ্ট ক্ষতি করছে সবজি ব্যবসায়ীদের। শনিবার সকালবেলা যখন দোকানে সবজি ব্যবসায়ীরা দোকান খুলে তখন বাজারে হানা দিয়ে বানরগুলি। অবিলম্বে সমস্যা নিরসনে দাবি জানায় ব্যবসায়ীরা। প্রায় 5-7 বছর ধরে এই বান্দরে খুব উপদ্রব হতো। 15-20টা বান্দর আইয়ে বান্দর দিয়ে আর ভূগোলের তলে করে আমরা তো সামনে তো লইয়া জায়গা কিনে বড় এই তো শাক সবজি, এই টমেটো লইয়া জায়গা, ফুলকপি লইয়া জায়গা, পেঁয়াজ সুন্দর দেখে এটা লইয়া জায়গা। হ্যাঁ, বড় দপ্তর এটা কোনো কেয়ার নিতে আসে না। আমরা তো অনেক আমরা ক্ষতি হইতে আছে। কলা খাইলা কলা লইয়া জায়গা, কলা চুরি খেয়ে লইছে ডেলি এরকম করে। হ্যাঁ, ডেলি এরকম করে। আমরা কি নাম? মসজিদুল দাস। হ্যাঁ, কি করে বান্দরে? আরে বান্দরে সব নেগা আইয়া আইয়া বেগুন,
ফুলকপি এই আলু সব কিছু নেগা হ্যাঁ আমরা এটা করে খাই হ্যাঁ আর পুঁজি শাক কথা আর সব নেগা বান্ধবে কিছু করুন না কিছু বান্ধে না। সোভিয়েত সমাজতন্ত্র রক্ষায় ফেসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে.ভি. স্তালিনের শ্রদ্ধার সাথে স্মরণ করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার জে.ভি. স্তালিনের 147তম জন্মদিন। এ দিনটিতে একটি মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে জে.ভি. স্তালিনের প্রতি প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, শনিবার কমরেড জে.ভি. স্তালিনের 147তম জন্মদিন। তৃতীয় বিশ্বযুদ্ধে মহানায়ক হিসেবে পরিচিত জে.ভি. স্তালিন বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে সমগ্র পৃথিবীর মানব জাতিকে বাঁচিয়েছেন জে.ভি. স্তালিন। 1924 সাল থেকে 1953 সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। জে.ভি. স্টালিনের 147তম জন্মদিবস। কমরেড জে.ভি. স্টালিনকে আমাদের পৃথিবী যেরকমভাবে জানে, তৃতীয় মহাযুদ্ধের মহানায়ক, যার নেতৃত্বে বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে গোটা পৃথিবীকে মানব জাতির যে ধ্বংসের যে যজ্ঞ শুরু হয়েছিল, সে হিটলারকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি এই পৃথিবীকে মানব জাতিকে বাঁচিয়েছেন। তিনি 1924 সাল থেকে 1953 সাল অবধি সোভিয়েত ইউনিয়নে এইভাবে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তার ভূমিকা নয়, সোভিয়েত রাশিয়াকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম যে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি সমস্ত দিক থেকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য ভূমিকা নিয়েছে। আমরা তাকে আজকে সিপিআইএম রাজ্য দপ্তর স্মরণ করছি। শুধু একজন রাশিয়ার নেতা, অন্য দেশের একজন মহানায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে নয়, কারণ তার নেতৃত্ব না থাকলে আজকে এই পৃথিবীর মানচিত্র অন্যরকম হতে পারত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।